মির্চির নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। এখানেই ফুলারকে হত্যা করার চেষ্টা করা যায়? চলন্ত গাড়ির পাদানেতে উঠে জানলা দিয়ে গুলি চালালে কেমন হয়? তারপর পুলিশরা আমাকে ঝাঁঝরা করে দেয় তো দিক। কিন্তু মুশকিল হচ্ছে, দূরে দেখা যাচ্ছে একসঙ্গে গোটা 5 গাড়ি আসছে। তার মধ্যে কোন গাড়িতে ফুলার আছে তা বোঝা যাবে কি করে? গাড়িগুলো ছুটছেও বেশ জোরে। এই বলছে বাঁচার কথা। সত্যি তো, কাজ উদ্ধারের সঙ্গে সঙ্গে নিজের বাঁচার পথটাই বা খোলা রাখা হবে না কেন? অত বড় একজন সাহেবকে মেরেও যদি ধরা না দেওয়া যায়, পালানো যায়, সেটাই তো বেশি বীরত্বের। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর 2য় খণ্ড। ট্রেনে করে গোয়ালন্দ অবধি আসার সময় রাত্রে কিছু খাওয়া হয়নি। হেমের খিদে পেয়ে গেছে। পরপর সব হোটেল, ধোঁয়া বেরুচ্ছে কয়েকটা থেকে। এর মধ্যেই আঁচ পড়ল উনুনে। খানিক বাদে হেম বলল, স্টিমারে কি খাবার পাওয়া যাবে না যাবে কে জানে, এখানেই ভাত খেয়ে নিলে হয় না? অনেকেই তো হোটেলে ঢুকছে দেখছি। গোয়ালন্দের হোটেলের ভাত আর ইলিশের ঝোল খুব বিখ্যাত শুনেছি। চলো খেয়ে নি। আর তো কোনোদিন এখানে আসা হবে না, যা যা স্বাদ আছে মিটিয়ে নেওয়াই ভালো। হ্যাঁ, চলে যাবার আগে একবার প্রাণ ভরে ইলিশ খেয়ে নেওয়া অবশ্যই উচিত। মোটামুটি পছন্দ করে ওরা একটা হোটেলে ঢুকল। মাটির মেঝেতে চাটাই পাতা, সঙ্গে কলা পাতা। এর মধ্যেই 8-10 জন লোক খেতে শুরু করেছে। একটি ছোকরা ওদের খাতির করে বসালো। ভরত অর্ডার দিল, 2খানা করে ইলিশ মাছ আর অনেক ঝোল আর ভাত। আর কিছু না, পেটির মাছ দেবে। কলা পাতার ওপর লালচে রঙের ঢেঁকি ছাঁটা চালের ভাত ঢেলে দিল এক রাশ। কলাই করা প্লেটে 2টি করে মাছ আর লাল টকটকে ঝোল। হেম খুশি হয়ে বলল, ওরে বাস, এত বড় বড় পেটির মাছ আমাদের ওদিকে তো পাওয়া যায় না। এ হলো পদ্মার ইলিশ, এর স্বাদই আলাদা। হেম সবটুকু ঝোল ভাতে ঢেলে দিয়ে মেখে নিল। 1 গ্রাস মুখে দিয়ে বলল, সুন্দর রান্না। 2য় গ্রাস মুখে দেবার পর চিবোতে ভুলে গেল। মুখের চেহারা বদলে গেল তার। চোখ দুটি বিস্ফারিত, মাথার চুল খাড়া হয়ে গেছে। সে কোনো ক্রমে বলল, ওরে বাবা, কি ঝাল, ভেতরটা জ্বলে যাচ্ছে। ওহ, ওরে, জল, একটু জল খাবো। মাটির গেলাসে জল এনে দেওয়া হলো। তাতেও তার ঝাল কমে না। সে মেদিনীপুরের লোক, সেখানকার রান্নায় মিষ্টি দেয়। ঝাল খাওয়ার একেবারেই অভ্যেস নেই। ভরতের অসুবিধে হচ্ছে না। হেম মাথা থাবড়াচ্ছে। অন্য খদ্দেররা হাসছে তাকে দেখে। দরজার কাছে ক্যাশ বাক্স নিয়ে বসে আছে ম্যানেজার, সেও হাসছে। হেম তার দিকে তাকিয়ে বলল, কি মশাই, এ কি রেঁধেছেন? হ্যাঁ, এটা রান্না না বিষ? এত ঝাল মানুষে দেয়? আমি মরে যাচ্ছি যে। ম্যানেজার হাসি মুখে দাঁত মুখ খিঁচিয়ে ধমক দিয়ে বলল, মরিচ যদি না খাইবার পারস তো এখানে আইছো কি অতি? দেখছস না এখানে এতগুলা লোক প্রতিদিন খাইছে, কয় কেউ তো কখনো মরিচ খাইয়া মইরা যায় না। ধমক খেয়ে চুপসে গেল হেম। ভরত স্মিত হাসে তার দিকে চেয়ে বলল, না ব্রাদার, মরিচ খেয়ে মরে গেলে তো আমাদের চলবে না। ইলিশ মাছ মাথায় থাকুক, চলো আমরা মিষ্টি খাই। যাত্রীবাহী স্টিমারটিতে প্রচন্ড ভিড়। ডেকে তিল ধারণের জায়গা নেই, হাঁটা চলা করাই শক্ত। আগে ভাগে যারা রেলিংয়ের ধারে মাদুর বা শতরঞ্জি পেতে কিছুটা স্থান দখল করে নিয়েছে তারা ভাগ্যবান। নিচের খুলে মানুষের ঠাসাঠাসিতে প্রায় দমবন্ধ হবার মতন অবস্থা। এরই মধ্যে কাচ্চা বাচ্চাদের যখন তখন কান্না। কিছু কিছু যাত্রীর পায়ে পা লাগিয়ে উচ্চ কণ্ঠে বিবাদ। কোথাও কোথাও দুপক্ষকে দেখে মনে হয় এই বুঝি হাতাহাতি ঘুষোঘুষি শুরু হবে। তা অবশ্য হয় না। তবে
সেই ঝগড়াতে অনেকটা সময় কেটে যায়। গৌহাটি পৌঁছতে 4 দিন লেগে যাবে। একঘেয়ে যাত্রা, সময় কাটানোই প্রধান সমস্যা। আমি আর হেম প্রথমে একটুও বসার জায়গা পাইনি। সারেংয়ের কেবিনের কাছে কোনো ক্রমে দাঁড়িয়েছিলাম। আমাদের দুজনের কাঁধে 2টি শতরঞ্চি মোড়া পুঁটুলি, তার মধ্যেই রয়েছে মোট 3খানি রিভলভার ও গুলির বান্ডিল। গোয়ালন্দের ঝাল রান্না খেয়ে হেম বেশ কাহিল হয়ে গেছে। পেটের অবস্থা শোচনীয়, মুখেও সেই ছাপ পড়েছে। কথাবার্তা বন্ধ, দুজনে তাকিয়ে আছি নদীর দিকে। কাছেই 4-5 জন যুবকের একটি দল মাদুর বিছিয়ে অনেকটা জায়গা জুড়ে বসেছে, হই হই করে তাস খেলছে। তাদের পাশে অন্য কেউ বসবার চেষ্টা করলেই খেঁকিয়ে উঠছে, এমনকি ঠেলে সরিয়ে দিতেও দ্বিধা করছে না। এ যেন অনেকটা গায়ের জোরে ভূমি দখলের মতন। ঘণ্টা 3 কেটে যাওয়ার পর সেই দলের একজন আমাকে জিজ্ঞেস করল, দাদারা কি সারা রাত একঠাঙে খাড়া হয়ে কাটিয়ে দেবেন নাকি? আমরা দুজন যে অন্য যাত্রীদের মতো জায়গা খোঁজার জন্য একবারও ছোটাছুটি করিনি, তাতেই আমরা স্বতন্ত্র ও দৃষ্টি আকর্ষণযোগ্য হয়ে উঠেছি বোধহয়। আমরা আগেই ঠিক করে নিয়েছিলাম নিছক ভদ্রতার কথা ছাড়া কোনো সহযাত্রীর সঙ্গেই ভাব জমাবার চেষ্টা করব না। পূর্ববঙ্গের লোকেরা যেমন অতিথিপরায়ণ, তেমনি কৌতূহলী। কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, কেন যাবেন, বাড়ি কোথায়, এইসব প্রশ্ন করতে করতে তারা 7 পুরুষের ঠিকুজি কুষ্ঠি না জানা পর্যন্ত নিবৃত্ত হয় না, এবং জোর করে বাড়িতে টেনে নিয়ে গিয়ে খাওয়াতে চায়। লোকটির প্রশ্ন শুনে আমি শুধু একটুখানি হাসির উত্তর দিলাম, কিন্তু সেই লোকটি আবার বলল, তাস খেলতে জানেন নাকি? তাহলে এসে বসুন না, দোহাত হয়ে যাক। আমি তো তাস পাশা কিছুই খেলতে শিখিনি। হেম অবশ্য জানে, কিন্তু এখন তার খেলার মতন মর্জি নেই। আমরা সবিনয় প্রত্যাখ্যান করলাম। আপনারা বেডিং ঘাড়ে করে বইছেন কেন? ওগুলো অন্তত এখানে নামিয়ে রাখুন। না না, আপনাদের খেলার অসুবিধে হবে, আমরা ঠিক আছি। লোকটি এবার উঠে এলো ওদের পাশে। অন্য যাত্রীদের একবার দেখে নিয়ে ফিসফিস করে বলল, এই স্টেশনের পরের স্টেশন। রাত্রি 9টার সময় আমরা নেমে যাব। আগে থেকেই আপনারা আমাদের জায়গায় বসে পড়ুন, নইলে সে সময় কারাকারি শুরু হয়ে যাবে। এরকম অযাচিত সাহায্য ফিরিয়ে দেওয়া যায় না। সারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার চিন্তায় মনের মধ্যে বেশ বিরক্তির সৃষ্টি হচ্ছিল। ভরতরা এসে বসতেই এরা তাস খেলা বন্ধ করে প্রশ্ন শুরু করে দিল। রাশি রাশি মিথ্যে কথার ভার নিতে হলো ভরতকে। হেম ঝিম মেরে রইল। যুবকেরা নেমে যাবার পর বিছানা পেতে পা ছড়িয়ে বসে ভরত বলল, শুভ সূচনা। ভাগ্য আমাদের প্রতি প্রসন্ন মনে হচ্ছে। রাত্রিরে আমাদের ভালো করে ঘুমোতে হবে হেম, শরীর পুরোপুরি সুস্থ রাখা দরকার। তাহলে আমি এখনই ঘুমিয়ে পড়ি। সে কি, কিছু খাবে না? ভারী মনোরম রান্নার সুবাস আসছে, আমার তো পেট চনমন করছে। ও তো মুসলমান খালাসিদের ক্যান্টিন। তাতে কি, আমাদের তো এখন আর কোনো নিয়ম কানুন মানার বাধ্যবাধকতা নেই, আমরা যা খুশি খেতে পারি। সেজন্যে বলছি না, মুসলমানরা নিশ্চয়ই আরো বেশি ঝাল দেয়। আমার মেদিনীপুরি পেটে ও ঝাল সহ্য হবে না। তোমার ইচ্ছে হয় তুমি খেয়ে এসো। গন্ধ শুঁকেই বুঝতে পারছি কুক্কুট মাংস, একেবারে অমৃত। কোনো হিন্দুর দোকানে তো ও জিনিস পাবে না। ঝাল হলেই বা কি, জলে ধুয়ে নেবে। তুমি ওই নিষিদ্ধ পক্ষীটি কখনো খেয়েছো? একবার খেয়েছি, বাজি ফেলে। আমাদের ওখানে এক পণ্ডিত মশাই বলে বেড়াতেন যে মুরগি খেলে নাকি কুষ্ঠ হয়, সেই জন্যেই হিন্দুরা মুরগির ডিম পর্যন্ত খায় না। সেই পণ্ডিত মশাইকে তোমার ওই খামার বাড়িতে একদিন ডেকে নিয়ে গিয়েছিলাম। তারপর তার সামনে একটা ঝলসানো মুরগির ঠ্যাঙে কামড় দিয়ে বলেছিলাম, এই যে খাচ্ছি, দেখি কতদিনে আমার কুষ্ঠ হয়। তা দেখে পণ্ডিত মশাই চো চা দৌড়। মুসলমান মোল্লারাও শুয়োরের মাংস সম্বন্ধে ওই রকম আজগুবি কথা বলে। সাহেবজাতটা গরু, শুয়োর, মুরগি খেয়ে ভুষ্টি নাশ করছে, কই তাদের তো কুষ্ঠ হয় না, যা তো যায় না। মানুষের যা খেতে ভালো লাগে তাই খাবে। কথায় বলে আপ রুচি খানা,
খাদ্য নিয়ে কোনো সংস্কার থাকা কাজের কথা নয়। মুরগির মতন এমন সুখাদ্য আর কখনো খাওয়ার সুযোগ পাবো না বোধ হয়। চলো, স্বাদ মিটিয়ে খেয়ে আসি, চলো। দীর্ঘ যাত্রাপথ, তাই স্টিমারে বেশ কয়েকটি খাবারের দোকান আছে। হিন্দু ও মুসলমানদের জন্য পৃথক ব্যবস্থা। অনেক যাত্রী সঙ্গে চিঁড়ে, খই, গুড়, কলা নিয়ে আসে, তাই দিয়ে জঠর পূর্তি করে। হিন্দুদের দোকানগুলিতে পাওয়া যায় মোয়া, জিলিপি, অমৃতি, নারকোল তক্তি, বাসি লুচি, তরকারি। মুসলমান খালাসিরা একটা ক্যান্টিন চালায়, সেখানে গরম ভাত আর ইলিশের ঝোল বা মুরগির ঝোল। হিন্দুদের কাছে নিষিদ্ধ হলেও কোনো কোনো হিন্দু যাত্রী লোভে লোভে লুকিয়ে সেখানে ঢুকে পড়ে। সত্যি মুরগির ঝোলের অপূর্ব স্বাদ হয়েছে। ঝাল আছে ঠিকই, ভরতের তাতে অসুবিধে নেই। সে খেয়ে নিল অতি সন্তোষের সঙ্গে। হেম মাংসের টুকরোগুলি ধুয়ে নিল জলে। ধোঁয়া ওঠা গরম ভাত তার বিশেষ পছন্দ। যে কদিন আমরা স্টিমারে থাকবো, দুবেলাই এখানে খাবো। ভালো খাওয়া আর ভালো ঘুম এখন বিশেষ প্রয়োজন। ব্যারিস্টার রসুল সাহেবের বাড়িতে আমার এক বন্ধু ইরফানের সঙ্গে দেখা হয়েছিল, মনে আছে? ওই ইরফান আমাকে অনেকবার মুরগি রেঁধে খাইয়েছে। একসময় আমরা খুব বন্ধু ছিলাম। সেই ইরফান এখন কত বদলে গেছে। ওর সঙ্গে আর দেখা হয়েছিল? হ্যাঁ, আরো দুবার। দেখা হলেই তর্ক হয়। ইরফান এখন ঢাকায়। আমায় বলে গেল নবাব সলিমুল্লাহর সঙ্গে সলা পরামর্শ করে সে একটা পার্টি গড়তে চায়, যে পার্টি শুধু মুসলমানদের স্বার্থ দেখবে। নাম হবে মুসলিম লীগ। শুধু মুসলমানদের জন্য পার্টি? এতদিন শুধু এদেশে ধর্মের নামে কোনো দল ছিল না। মুসলিম লীগ নামে কোনো পার্টি যদি সত্যি চালু হয়, তাহলে রেশারেশি করে হিন্দুরাও কোনো দল খুলবে। মুসলিম লীগ বনাম হিন্দু লীগ, তাতে ইংরেজরা খুশি হয়ে বগল বাজাবে। ওরা এটাই তো চায়। আমরা ওদের হাতের পুতুল হয়ে খেলছি। ওরা আঙুল নাড়বে আর আমরা নিজেদের মধ্যে মারামারি শুরু করব। জানো হেম, আমিও এরকম কথাই বলেছিলাম। তা শুনে ইরফান বলেছিল, তোদের একটা হিন্দু দল তো অলরেডি আছে, নামে না হলেও। কংগ্রেসটাই তো একটা হিন্দু দল। আমি যত বলি কংগ্রেসে অনেক মুসলমান আছে, তারাও বিবেকবান, বুদ্ধিমান, ইরফান সে কথা হেসে উড়িয়ে দেয়। শেষ যেদিন দেখা সেদিন বলেছিল, তোরা যে ছোট ছোট গুপ্ত দল পাকাচ্ছিস তাও আমরা জানি। তোরা সব বঙ্কিমচন্দ্রের চেলা হয়েছিস, জায়গায় জায়গায় আনন্দমঠ করতে চাস। তোরা এক একজন জীবানন্দ, সত্যানন্দ হয়ে হিন্দু শক্তি পুনরুদ্ধারের জন্য উঠে পড়ে লেগেছিস। তাতে আমরা হাত মেলাতে যাব কি দুঃখে? বঙ্কিমবাবু ওই আনন্দ মঠে মার ইংরেজ মার কেটে দিয়ে মার জবন মার করেছিলেন, তোর মনে নেই? তোরা ভুলে গেলেও আমরা ভুলবো কি করে? দেখো ভরত, কথাটা একেবারে ভিত্তিহীন নয়। আমাদের নেতারা হিন্দু আনির বাড়াবাড়ি করে মুসলমানদের দূরে ঠেলে দিচ্ছেন তো বটেই। এর একটা ব্যবস্থা করতেই হবে। শিলং থেকে ফিরে গিয়ে নেতাদের বোঝাবো। বারিনের দাদা অরবিন্দবাবুকেই আমরা প্রধান নেতা বলে মানি। তিনি দিন দিন যেরকম গোঁড়া হিন্দু হয়ে উঠছেন। শিলং থেকে ফিরে গিয়ে আমরা ফিরব? দুজনেই হঠাৎ থেমে গেল। তারপর পরস্পরের দিকে তাকিয়ে হাসল। দিনের বেলা উৎকট গরম ছিল, এখন বাতাস বেশ আরামদায়ক। কৃষ্ণপক্ষের রাত, কিছুই দেখা যায় না। শুধু স্টিমারের গতিপথে নদীর বিক্ষুব্ধ তরঙ্গরাশির শব্দ শোনা যায়। আকাশ একেবারে অদৃশ্য। খেয়ে দিয়ে এসে হেম আগে শুয়ে পড়ল। ঘুমও এসে গেল প্রায় সঙ্গে সঙ্গে। প্রায় ঘন্টা দুয়েক বাদে কি কারণে যেন জেগে উঠল সে। পাশে তাকিয়ে দেখল ভরত তখনও শোয়নি। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে সে স্থির হয়ে বসে আছে। স্টিমারের আর সব যাত্রী যে যেখানে পারে শুয়ে পড়েছে। অনেকে বসে বসে ঢুলছে, একজনও জেগেনি। শোনা যাচ্ছে নানা রকম নাসিকা ধ্বনি। হেম ধর্মড় করে উঠে বসে বলল, এ কি ভরত, তুমি শোবে না? তুমি যে বলছিলে আমাদের ভালো ঘুম দরকার। উত্তর না দিয়ে ভরত মুখ ফেরাল। একটু চমকে উঠল হেম। হঠাৎ যেন
ভরতের মুখখানি অচেনা হয়ে গেছে। এত কাছে, তবু ভরতের দৃষ্টির মধ্যে যেন অনেকখানি সুদূর। একটা ঝোলানো হ্যাজাক বাতি দুলছে অনবরত, তার আলো ছায়া খেলা করছে সর্বাঙ্গে। একটুক্ষণ পরে ভরত ধীর স্বরে বলল, গৌহাটি পৌঁছতে 4 দিন লাগবে, সেখান থেকে শিলং যেতে আর 1 দিন, তারপর দিনই অ্যাকশন শুরু করতে পারি। ধরা যাক যদি আরো 1 দিন বেশি লাগে, তাহলে মোট 7 দিন। এই 7 দিন আমাদের আয়ু আছে। হেম কিছু না বলে একদৃষ্টে চেয়ে রইল বন্ধুর দিকে। ভরত আবার বলল, আচ্ছা, যদি একজন দেবদূত এখন এসে বলে তোমাদের আর 7 দিন বেঁচে থাকার অধিকার আছে, এর মধ্যে যদি বিশেষ কোনো স্বাদ আহ্লাদ থাকে মিটিয়ে নিতে পারো, তাহলে তুমি কি চাইবে হেম? স্বাদ আহ্লাদ মানে? সেরকম ঠিক ভেবে দেখিনি কারুর কাছে কিছু চাইবার কথা। মানে আসল কথাটা কি, আমিও সব দেবদূতে বিশ্বাস করি না। আমিও যে ঠিক বিশ্বাস করি তা নয়, তবে ছেলেবেলা থেকে শুনতে শুনতে মনের মধ্যে কিছু কিছু ছাপ পড়ে যায়। আচ্ছা, দেবদূত না হয় নাই এলো, তোমার কোনো অপূর্ণ সাধের কথা মনে পড়ে না? আমরা চলেছি একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে, এর মধ্যে তো আর কোনো স্বাদ মেটাবার উপায় নেই। সেরকম কিছু অপূর্ণ স্বাদ না, আমার কোনো কিছুতে লোভও নেই, অতৃপ্তিও নেই। ভরত, তুমিই বরং বলো, তোমার কি অপূর্ণ স্বাদ? ভরতের চোখের দৃষ্টি নরম হয়ে এলো, মাথা দোলাতে লাগলো দুদিকে। সে মুখে কিছু প্রকাশ করতে পারবে না, মনে মনে বলল, একটি নারীর মুখ চকিতে চকিতে আমার মনে পড়ে যাচ্ছে। সে নয়নমণি নয়, সে অনেক দিন আগের দক্ষিণী ভূমিসুতা। হেমের ঘুম চটে গেছে। সে একটা সিগারেট ধরালো। একটুক্ষণ অন্ধকারের দিকে তাকিয়ে থেকে সে বলল, একটা ব্যাপার এখনো আমার কাছে স্পষ্ট নয়, তুমি কেন যাচ্ছ আমার সঙ্গে? কেন জীবনের ঝুঁকি নিচ্ছ? তোমার আমার কথা দলের কেউ জানে না। তুমি এখনো তো ফিরে যেতে পারো। আমার যাবার ব্যাপারে কোনো অস্পষ্টতা নেই। তুমি কেন যাচ্ছ সেটাই বরং পরিষ্কার নয়। আমি যাচ্ছি বন্ধুর জন্য। এক বন্ধু যদি প্রাণের ঝুঁকি নেয়, আমি তার পাশে দাঁড়াবো না? তাহলে বন্ধু কিসের? এটা খুব সোজা ব্যাপার। কিন্তু প্রথমে তুমি এই দায়িত্ব নিতেই বা গেলে কেন? এত লোক থাকতে তুমি প্রাণ দেবার জন্য ব্যাকুল হলে কেন? এর উত্তর আমি তোমাকে আগেই দিয়েছি। আরেকটা কথা তোমাকে বলি, ফুলার সাহেবকে মারলেই কি দেশোদ্ধার হবে? এরকম আরো কত শত ফুলার সাহেবকে মারতে হবে। ধর্ম মানো কিংবা নাই মানো, তবু এক ধরনের কালচারের মধ্যে তো আমরা মানুষ হয়েছি। দেশের নামেই হোক আর যে নামেই হোক, নরহত্যা কি আমাদের বিবেক সায় দেয়? দেশ নামে একটা ভাববস্তুর জন্য নিজের প্রাণ দেওয়াটাও কি মূর্খামি নয়? মানুষ যখন জন্মায় তখন তার কোনো দেশ থাকে না, জাত থাকে না, ধর্ম থাকে না। এই পৃথিবীতে সে মনুষ্য জাতির একজন হয়ে জন্মায়। আবার মানুষ যখন মরে, তারপরেও দেশ টেশ সব তুচ্ছ হয়ে যায়। যতদিন বেঁচে থাকো ততদিনই দেশপ্রেম, ততদিনই নিজের গোষ্ঠী, সম্প্রদায়, বন্ধু বান্ধব। সুতরাং যতদিন সম্ভব বেঁচে থাকলেই তো এগুলো উপভোগ করা যায়। প্রাণটা শুধু শুধু নষ্ট করলে তো এসব কিছুই থাকে না। তুমি বড় অদ্ভুত মানুষ। তুমি যা যুক্তি দেখালে সেই অনুযায়ী তোমার তো ফিরে যাওয়া উচিত। বেঁচে থাকো, জীবনটাকে উপভোগ করো। আমি যখন একটা দায়িত্ব নিয়েছি, ঠিক হোক ভুল হোক, আমাকে সেটা পালন করতেই হবে। এটা মোটেই ঠিক কথা হলো না। দায়িত্ব হস্তান্তর করা যায়। বিশেষত সমিতির কোনো কাজে একজনের বদলে অন্য একজন দায়িত্ব তো নিতেই পারে। তোমারই ফিরে যাওয়া উচিত। কাজটা আমি একলাই সেরে ফেলতে পারবো। আমার চালচুলো নেই, বিশ্ব সংসারে আমার কেউ নেই। আমি মরলাম না বাঁচলাম তাতে কারুর কিছু যায় আসে না।
তোমার যদি মনে হয় দেশের জন্য প্রাণ দেওয়ার কোনো সার্থকতা নেই, তাহলে শুধু শুধু প্রাণ দেবে কেন? শুধু শুধু তো নয়, দেশের জন্যও নয়, এমনকি তোমার জন্যও নয়, একজন বন্ধুর জন্য। বন্ধুর জন্য কি মানুষ প্রাণ দেয় না? তাতে কত তৃপ্তি। সকালে যে স্টেশন আসবে, বোধহয় চাঁদপুর, তাতে তুমি নেমে যাও হেম। আমি বারিনের সঙ্গে ঠিক যোগাযোগ করে নেব। বাহ, বেশ। ধরো তোমার কথা মতন আমি পরের স্টেশনেই নেমে ফিরে গেলাম গুটি গুটি। আবার সাজলাম সংসারী। তারপর একদিন খবর পেলাম সাহেব মারতে গিয়ে তুমি প্রাণ দিয়েছ। এতে তুমি তৃপ্তি পেলে, তুমি মহান হলে। তোমাকে বিরাট দেশপ্রেমিক বানানো হবে, তোমার নামে গান লেখা হবে, ছেলে ছোকরাদের মধ্যে তোমার আদর্শ তুলে ধরার জন্য ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথাও ছড়ানো হবে। আর আমার কি হবে? আমি সারা জীবন হয়ে থাকব এক স্বার্থপর কাপুরুষ। ঘনিষ্ঠ মহলে যারা আসল ঘটনাটা জানে, তারা সব সময় আমার দিকে তাকিয়ে, প্রকাশ্যেই হোক বা মনে মনেই হোক, বলবে, নিজের জানটা বাঁচিয়ে তুমি ভরতকে বলির পাঁঠা করলে, চমৎকার। আর এই নিয়ে আমি বেঁচে থাকবো, তাই তো? তুমি বেশি বেশি বাড়াচ্ছ, অত শত কেউ জানবেই না। আমি কিছুতেই ধরা দেব না, ফাঁসিতে ঝুলব না। সঙ্গে সায়ানাইড বিষ এনেছি। সাহেবটাকে খতম করার পর সেপাইগুলো যদি আমায় ঘিরে ফেলে, সঙ্গে সঙ্গে বিষ খাব। কেউ আমাকে চিনবে না, কেউ আমার পরিচয়ও জানবে না। আমার লাশটা পুঁতে দেবে কিংবা পুড়িয়ে ফেলবে, ব্যাস, আমি হারিয়ে যাব। আমাদের দলেরই কেউ জানে না যে আমি তোমার সঙ্গে এসেছি, অন্যরা জানবে কি করে? তোমার এরকম হারিয়ে যাওয়ার জন্য ব্যস্ততা কেন? ওই যে বললাম, এ দুনিয়ায় আমার কেউ নেই। আমার বেঁচে থাকার কোনো প্রয়োজনই দেখি না। কি হবে আর বেঁচে থেকে? তুমি যখন ঘুমোচ্ছিলে, আমি বসে বসে সেই কথাটাই ভাবছিলাম। তুমি শুধু শুধু কেন প্রাণ দিতে যাবে? তুমি বেঁচে থাকলে সমিতির অনেক কাজ করতে পারবে। তোমার কথা অনেকে মানে, আমার কোনো গুরুত্ব নেই। কে বলল দুনিয়ায় তোমার কেউ নেই? নিশ্চয়ই আছে। হেমের কথাটা শুনে ভরত ঈষৎ চমকে উঠে বলল, কে আছে? এই দুনিয়াটাই তোমার আছে। এরকম কথার পিঠে কথা চলল প্রায় সারা রাত ধরে। ভোরের দিকে দুজনেই একটু ঘুমোলো, কিন্তু সকাল হতেই অন্য যাত্রীদের কলস্বরে জেগে উঠতে হলো। সারাদিন ধরে দেখা যায় মানুষের ঘোট ঘোট স্বার্থের জন্য বিবাদ। সকলেই যেন জীবনটা আঁকড়ে থাকার প্রবল চেষ্টায় নিরত। শুধু নিজের জীবন, বড়জোর পরিবারের অন্যদের জীবন, তার বাইরে বাকি লোকেরা বাঁচুক বা মরুক তাতে কিচ্ছু আসে যায় না। মাঝখানে একবার স্টিমার বদল করে ওরা চতুর্থ দিনে এসে পৌঁছল গৌহাটিতে। এর মধ্যে একদিনও স্নান করা হয়নি। গায়ের গেঞ্জি জামা ঘাম চিটচিটে হয়ে গেছে। এখানে অনেক ধর্মশালা রয়েছে। পুণ্যার্থীরা কামাখ্যা মন্দির দর্শন করতে আসে। একটা ধর্মশালায় আশ্রয় নিয়ে ওরা কুয়োর জলে ভালো করে স্নান সেরে নিল। আজই শিলংয়ে যাত্রা করতে হবে। শিলং শীতের জায়গা। ওদের সঙ্গে গরম কাপড় কিছু নেই, দুটো চাদর অন্তত কেনা দরকার। সেজন্য দোকানের দিকে এগিয়েও ওরা থমকে গেল। ব্যবহার করা হবে মাত্র 2-3 দিন, তার জন্য পয়সা নষ্ট করার কি দরকার? শীত সহ্য করাই ভালো। বরং ওই পয়সায় আলাদা টাঙ্গা ভাড়া করা যেতে পারে। সাধারণ যাত্রীবাহী টাঙ্গায় গাদাগাদি করে 7-8 জন যায়। পয়সা কম লাগে। পাহাড়ের ওপর দিয়ে অনেকখানি পথ। এইভাবে যেতে বেশ কষ্ট হয়। তাছাড়া অন্য যাত্রীরা মুখ চিনে রাখতে পারে। শুধু দুজনের জন্য একটা আলাদা টাঙ্গা ভাড়া করা হলো। শেষ কটা দিন এইটুকু আরাম করলে দোষ নেই। আমার কাছে বেশ কিছু টাকা রয়েছে, আর ফিরতে হবে না। এই জন্য মেসবাড়ির এক ব্যক্তির কাছে মেদিনীপুরের খামারটা বিক্রি করব বলেছিলাম।
সেই লোকটিও মেদিনীপুরের খামারটা দেখেছে, কিন্তু পুরো দাম দিতে পারবে না বলে বন্ধক নিয়েছে। সমতল ছাড়াবার পর দুপাশের দৃশ্য অতীব মনোহর। ছোট ছোট পাহাড়ের সারি, কোনো পাহাড়ের চূড়ায় জমে আছে মেঘ, কত রকম নাম না জানা গাছ, মাঝে মাঝে পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঝর্ণা। আমি উত্তর ভারতের বহু অঞ্চল ঘুরেছি, সেই তুলনায় হেমের অভিজ্ঞতা কম। সে আগে পাহাড় দেখেনি, মুগ্ধ হয়ে সে দেখছে পথের শোভা। নিজেদের টাঙ্গা বলেই ইচ্ছে মতন থামানো যায়। এক একবার কোনো ঝর্ণা দেখে টাঙ্গা থামিয়ে হেম ছুটে যাচ্ছে, তার ঠিক যেন বালকের মতন ফুর্তি। একবার আমি তার পাশে বসে আঁচলা ভরে জল তুলে বললাম, দেখো এই জলটা কি ঠান্ডা, কি স্বচ্ছ, কি পবিত্র, কি মধুর কুলুকুলু শব্দ। ইচ্ছে করে এরকম একটা নির্জন ঝর্ণার পাড়ে কিছুক্ষণ শুয়ে থাকতে। হেম একসময় ছবি আঁকত, অনেকদিন পর হঠাৎ যেন জেগে উঠেছে তার শিল্পী সত্তা। থাকে থাকে নেমে যাওয়া উপত্যকা ও দূরের পাহাড়ি গ্রামের দিকে তাকিয়ে সে বলে, যদি এই জায়গাটার একটা ছবি আঁকতে পারতাম। হেম যখন এসব ভাবছে, তখন আমার মনে চলছে অন্য চিন্তা। আসলে এই অঞ্চলের সঙ্গে আমি ত্রিপুরার বেশ মিল দেখতে পাচ্ছি। মনে পড়ে যাচ্ছে অনেক কথা। এই আসাম আমার মায়ের দেশ। আমার দুঃখিনী মায়ের কোনো ছবিও আমি দেখিনি। এখানকার মাটিতে আমার শেষ নিঃশ্বাস পড়বে, মা আমাকে বুকে তুলে নেবে। একটা ছোট গ্রামের শেষ প্রান্তে একটি চায়ের দোকান। এমনই ঝকঝকে পরিচ্ছন্ন পরিবেশ যে এখানে থামতেই হয়। দোকানটির সামনে বাঁশের বেঞ্চি করা আছে। চা ছাড়া কমলা লেবু আর মধু বিক্রি হচ্ছে সেখানে। তিনটি ফর্সা ফুটফুটে শিশু খেলা করছে ধুলো মেখে। তাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভরতের হঠাৎ চোখে জল এসে গেল, যেন সে নিজের ওই বয়সটা দেখতে পাচ্ছে। তিনটে কমলা কিনে সে বাচ্চাদের দিতে গেল। তারা কিছুতেই নেবে না, বোধহয় কমলায় তাদের অরুচি ধরে গেছে। এ পথ দিয়ে অনবরত টাঙা যাওয়া আসা করছে। সকলেরই খুব ব্যস্ততা। সন্ধ্যের পর রাস্তাটা বিপজ্জনক হয়ে ওঠে। ভাল্লুকের উৎপাত আছে, তাছাড়া ঠ্যাঙাড়ের দলও লুটপাট করে। ভরত আর হেম বেশ তাড়িয়ে তাড়িয়ে চা খাচ্ছে। তাদের পাশ দিয়ে একটা টাঙা চলে গেল, তাতে বসে আছে একজন মাত্র যাত্রী। পায়ের ওপর পা তোলা, গায়ে শাল জড়ানো, হাতে সিগারেট, রীতিমতো ফুলবাবু। চলে যাবার পরেই ভরত বলল, লোকটিকে চেনা চেনা মনে হলো না? বারিন। থামো থামো বলে চেঁচিয়ে সে টাঙাটার পেছনে ছুটতে লাগলো। টাঙাটা থামলো একটু পরে। মুখ ভর্তি দাড়ি রেখেছে বলে বারিনকে প্রথমটাই চিনতে পারা যায়নি। টাঙা থেকে নেমে এসে বারিন বলল, হেম, ইস, তুমি দেরি করে ফেললে। কই, দেরি তো করিনি। খবর পাওয়া মাত্র বেরিয়ে পড়েছি, একটা বেলাও নষ্ট করিনি। হ্যাঁ, তুমি দেরি করনি, কিন্তু আসলে দেরি হয়ে গেছে। কি চমৎকার সুযোগ ছিল। ফুলার সাহেব রোজ সকালে ঘোড়ায় করে বেড়াতে যায় একা। তাকে ফলো করে নিরিবিলি রাস্তায় আমি একটা স্পট ঠিক করেছিলাম। সেখানে বোমা ছুঁড়লে ঘোড়া সমেত ছোট লাটকে ঘায়েল করা যেত। তুমি পালাবারও অনেক সময় পেয়ে যেতে। ধরা পড়ার চান্স খুব কম। সেটা কাল করা যাবে না? দেরি হবে কেন? ফুলার সাহেব গতকালই গৌহাটিতে নেমে এসেছেন। শিলংয়ে আর কিছু করা যাবে না। যা, এখন তাহলে আমাদের আর শিলং যাবার তো কোনো মানেই হয় না। গৌহাটিতে ফিরে যাব। আমাদের মানে? তোমার সঙ্গে আর কে এসেছে? ভরত। ওর সঙ্গে মাঝপথে দেখা হয়ে গেল, কিছুতেই আর ছাড়তে চাইল না। ভরতের নাম শুনেই বারিন উৎকট মুখভঙ্গি করে বলল, দেখো হেম, বিপ্লব না ছেলে খেলা নয়। যখন তখন জীবন মরণের প্রশ্ন। ভরত কি তা বোঝে? যাই হোক, অ্যাকশনের কথা যখন জেনে ফেলেছে, তখন ওকে আর বাইরে রাখা যাবে না।
তোমরা শিলংয়ে কয়েকদিন থাকো, আমি গৌহাটি গিয়ে ফুলারের গতিবিধির হদিশ করছি, তারপর তোমাদের ডেকে পাঠাবো। পকেট থেকে একটা নোটবুক ও পেন্সিল বার করে এক জায়গায় খসখস করে সে কিছু লিখল। তারপর সেই পাতাটা ছিঁড়ে হেমকে দিয়ে বলল, একজনের নাম ঠিকানা দিলাম, এর সঙ্গে যোগাযোগ করলে সে তোমাদের থাকার ব্যবস্থা করে দেবে। খুব সাবধানে থাকবে, ওখানে আমার একটা গোলমাল হয়েছিল, তাই দেখছো না ছদ্মবেশ ধরেছি। বারিন টাঙায় উঠে পড়ল। হেম চায়ের দোকানে ফিরে এসে ভরতকে বলল, আরো কয়েকদিন আয়ু বৃদ্ধি হয়ে গেল আমাদের, পাখি উড়ে গেছে। চলো শিলং শহরটা কেমন ঘুরে দেখা যাক। বারিন যার নাম লিখে দিয়েছিল সেই লোকটিকে খুঁজে পাওয়া গেল সহজেই। তার নাম পরেশ, বাজারের মধ্যে একটি দশকর্ম ভাণ্ডারের মালিক। বেটে মতন, গাঁট্টা গোঁট্টা চেহারা, চোখ দুটিতে দৃঢ়তার ছাপ আছে। নিছক দোকানদারি করে জীবন কাটিয়ে দিতে চায় না। এখানে সে একটা সমিতি গড়েছে, অনেকটা সময় সেই সমিতির কাজে ব্যয় করে। পরেশ ওদের নিয়ে এলো নিজের বাড়িতে। থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবার পর সে বলল, আপনারা ইচ্ছে মতন ঘুরে বেড়াতে পারেন, কিন্তু বারিন ঘোষের সঙ্গে যে আপনাদের সম্পর্ক আছে সে কথা স্থানীয় বাঙালিদের জানাবার দরকার নেই। আপনারা আমার আত্মীয়, এখানে এমনি বেড়াতে এসেছেন, এই কথাই বলবো সবাইকে। পরেশের সঙ্গে কথায় কথায় জানা গেল বারিন এখানে বেশ একটি গোলমাল পাকিয়ে গেছে। বারিন বেশি কথা বলতে ভালোবাসে। সে যে ফুলার হত্যার জন্য এখানে এসেছিল সে কথা প্রায় কোনো বাঙালিরই জানতে বাকি নেই। সে যে কত বড় বিপ্লবী তার প্রমাণস্বরূপ অস্ত্রশস্ত্রগুলিও অনেককে দেখিয়েছে। বোমা থেকে খানিকটা বারুদ বার করে ফস করে আগুন জেলে তাক লাগিয়ে দিয়েছে তাদের। একজন আনাড়ির হাতে সে একটা রিভলভার তুলে দিয়েছিল। সে একটু নাড়াচাড়া করতেই গুলি ছুটে যায়। সেই গুলি লোকটার হাতের তালু ভেদ করে যায়। উপায়ান্তর না দেখে লোকটিকে ভর্তি করতে হলো হাসপাতালে। সেখান থেকে পুলিশে রিপোর্ট গেল। শিলংয়ের মতন শান্তিপূর্ণ জায়গায় কোনো রকম গন্ডগোলের আশঙ্কার কথা পুলিশ বিভাগ এখনো চিন্তা করে না। কিছু জিজ্ঞাসাবাদ করে লোকটিকে ছেড়ে দেওয়া হলো বটে, কিন্তু ভয় ঢুকে গেল স্থানীয় লোকদের মনে। এরপর ফুলার বধ হলে পুলিশ এইসব বাঙালিদের নিশ্চিত ধরপাকড় করবে। বিপ্লবের নাম শুনে যারা উৎসাহিত হয়েছিল পুলিশের ছায়া দেখেই তারা অচ্ছুত মনে করতে লাগলো বারিনকে। সেই জন্যই বারিনকে এখান থেকে সরে পড়তে হয়। হেম বারিনের মনোভাব অনেকটা বোঝে। সে বলল, বিপ্লবের প্রধান মন্ত্রগুপ্তি যে গোপনীয়তা তা বারিনের মনে থাকে না। তাই দেখানো পড়া অবশ্য নিছক আত্মশ্লাঘার জন্য নয়। সে মনে করে এইভাবে বিপ্লবের কথা প্রচার করলে আরও অনেককে দলে টানা যাবে। অন্য অনেক শহরে যে বিপ্লবী সমিতি প্রতিষ্ঠিত হয়ে গেছে, দলে দলে যুবকেরা প্রস্তুত। এইরকম অনৃত ভাষণেও দ্বিধা নেই তার। কোনো কাজ নেই। হেম আর ভরত পথে পথে ঘুরে বেড়ায়। শৈলনগরের শিলং বেশ জনবিরল। চতুর্দিকে বড় বড় ঝাউ গাছ, তার ফাঁকে ফাঁকে বাড়িগুলি যেন লুকিয়ে আছে। সাহেব নেমের সংখ্যাই বেশি। যখন তখন বৃষ্টি নামে বলে সকলেই রঙিন ছাতা রাখে সঙ্গে। পথের ধারে ধারে দোকানগুলি সুন্দরভাবে সাজানো। এ শহরে আজও মোটর গাড়ি আসেনি। উঁচু নিচু রাস্তায় অন্য যানবাহন চালানো কষ্টকর। প্রায় সকলেই পদব্রজে ঘোরে। শহরের উপান্তে খাসিয়াদের ছোট ছোট বাড়িগুলি ঠিক ছবির মতো। এদের মধ্যে দারিদ্র্য আছে যথেষ্ট, তবু মানুষগুলি হাসি খুশি। মেয়েরা একসঙ্গে দল বেঁধে গান গাইতে গাইতে যায়। শহরের প্রায় মধ্যেই একটা ছোট পাহাড়, তার চূড়ায় খানিকটা সমতল জায়গা। সেখানে অনেকে চড়ুইভাতি করতে আসে। ভরত আর হেম যেদিন অপরাহ্নে সেখানে উঠে এলো তখন সেখানে আর কেউ নেই। চারিদিকে গোল হয়ে আছে পৃথিবী। এখান থেকে মনে হয় যেন সবটাই পাহাড়ের দেওয়াল দিয়ে ঘেরা। একদিকে সূর্যাস্ত হচ্ছে, কিন্তু তেমন বর্ণময় নয়। যেন একটা মেঘলা পাহাড়ের আড়ালে
ইচ্ছে করে লুকিয়ে পড়ছে সূর্য। মাথার ওপরের আকাশ এই মুহূর্তে সম্পূর্ণ অমলিন নীল, বাতাসে হিমেল স্পর্শ। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক দেখতে দেখতে কেমন যেন একটা দৈব মহিমার কথা মনে হলো। ভরত অনেকটা আপন মনেই বলল, এই যে নীল আকাশ, তার ওপারে সত্যিই কি কিছু নেই? এতদিন তো সেরকমই বিশ্বাস করে এসেছি, আর কদিন পরই ঠিক প্রমাণ হয়ে যাবে। পৃথিবীটা ভারী সুন্দর, তাই না হেম? এতদিন ভালো করে দেখা হয়নি। শুধু পাহাড় কিংবা সমুদ্র নয়, একটা চুপচাপ ফাঁকা মাঠ, যতদূর চোখ যায় মাঝখানে একটা বড় ঝাঁকড়া গাছ। সেই গাছের নিচে অনেকক্ষণ বসে থাকা, কেউ শুনবে না, শুধু আপন মনে একটা বাঁশি বাজানো। হঠাৎ আজ সকালে এই ছবিটা মনে এলো, ওরকম কখনো করিনি। ভরতের গণনায় ছিল 7 দিন। তারপর আরো কয়েকটা দিন বেড়ে যাওয়ায় সে মোটেই খুশি নয়, বরং ভেতরে ভেতরে অস্থিরতায় সে ছটপট করছে। জীবন দেওয়া ও নেওয়ার ব্যাপারটা যথাসম্ভব তাড়াতাড়ি সেরে নেওয়াই যেন ভালো। বেঁচে থাকার চেয়েও মৃত্যুর পর কি হয় সেটা জানার জন্য আগ্রহই এখন বেশি। 3 দিন পরই বারিনের কাছ থেকে খবর আসায় ওরা গৌহাটিতে নেমে এলো। বারিন এখানেও এর মধ্যে দলবল জুটিয়ে ফেলেছে। বেশ কয়েকটি যুবক খুব উৎসাহী, বারিনের অস্ত্রগুলি দেখে মুগ্ধ। এরা কেউই জীবনে কখনো রিভলভার দেখেনি, হাতে নেওয়া তো দূরের কথা। এদিকে ফুলার সাহেব এখানে সকালে অশ্বারোহণে ভ্রমণে বেরোয় না, রাজকার্যে বিশেষ ব্যস্ত হয়ে পড়েছে। সব সময় লোকজন তাকে ঘিরে থাকে। তবু নজর রাখার কাজ চলতে চলতেই একদিন একটি যুবক এসে জানালো, ফুলার হাজি গৌহাটি ছেড়ে চলে যাচ্ছে বরিশালের দিকে। যুবকটি সরকারি কর্মচারী, সে ভেতরের খবর রাখে। তৎক্ষণাৎ আমরাও গৌহাটি ছাড়ার জন্য প্রস্তুত হয়ে নিলাম। প্যাসেঞ্জার স্টিমার অনেক জায়গায় থামতে থামতে আসে, গন্তব্যে পৌঁছতে দেরি হয়। ব্যামফিল্ড ফুলার পূর্ববঙ্গ ও আসাম রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা, তার জন্য রয়েছে পৃথক একটি স্টিমার। কিন্তু সেই স্টিমারও নিশ্চিত পথে 2-1 থেমেছিল। বারিনরা বরিশালে এসে দেখল লাট সাহেবের নিজস্ব স্টিমার ব্রহ্মকুণ্ড জেটিতে এসে সদ্য ভিড়েছে। ঘাটে এবং রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে কাতারে কাতারে লাল পাগড়ি পুলিশ, টুপি, সামলা, কোট, চোগাচাপকান পরা। আরও বহু সরকারি কর্মচারী ও বশংবদ ব্যক্তিরা এসেছে অভ্যর্থনার জন্য। কিন্তু ঢাকায় গিয়ে ফুলার সাহেব মুসলমান জনসাধারণের কাছ থেকে যেরকম জয়ধ্বনি পেয়েছিল, বরিশালে সেরকম কেউ নেই। বরিশালের মানুষের মনে পুলিশি তাণ্ডবের ক্ষত এখনো দগদগ করছে। জেটি ঘাটের ভিড় ফাঁকা হয়ে যাবার পর অস্ত্রশস্ত্র সমেত পোঁটলাপুঁটলিগুলি ঘাড়ে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগল বারিন, হেম আর ভরত। যেন সাধারণ পথিক। বরিশালে ভালো হোটেল নেই, হাটের পাশে কিছু কিছু থাকার জায়গা আছে বটে। সারি সারি ঘর, চাচার বেড়া, ভেতরে একটা করে খাটিয়া পাতা, কিন্তু কোনো ঘরেরই দরজা নেই। মারাত্মক অস্ত্রগুলি নিয়ে এরকম ঘরে থাকা যায় না। কিছুদিন আগে কনফারেন্সে যোগ দিতে এসে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আলাপ হয়েছিল। সেরকম 2-3 জনের বাড়ি খুঁজে খুঁজে দেখা করার পর কালীবাড়ির পাশে এক বাড়িতে আশ্রয় পাওয়া গেল। হাত মুখ ধুয়ে মুড়ি নারকোল খেতে খেতে বারিন বলল, এ এক হিসেবে ভালোই হলো। ভগবান যা করেন মঙ্গলের জন্য। শিলং গুয়াহাটির বদলে এই বরিশালে ফুলারকে মারতে পারলে আমাদের আরও বড় জয় হবে। এখানে ফুলারের হুকুমে পুলিশ বিভৎস অত্যাচার করেছে, এই বরিশালের মাটিতেই ফুলারকে আমরা পুঁতে ফেলব। সারা দেশ বুঝবে বাঙালি অপমানের বদলা নিতে জানে। যদি কাল পরশুই অ্যাকশন শুরু করা যায়, তোমরা রাজি? পরশু কেন, কাল হলেই তো ভালো হয়। বিকেলের দিকে আরো কয়েকজন যুবককে জড়ো করা হলো সেখানে। যথারীতি বারিন এক বৈপ্লবিক বক্তৃতা দেবার পর অস্ত্রগুলি দেখালো। সকলেই অভিভূত, সকলেই সাহায্য করার জন্য প্রস্তুত।
কিন্তু বাধা এলো সম্পূর্ণ অন্য দিক থেকে। খরার জন্য বরিশাল অঞ্চলে সাংঘাতিক দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এখানে বিপদে আপদে অশ্বিনী কুমার দত্তই ভরসা। হিন্দু মুসলমান নির্বিশেষে দলে দলে লোক ছুটে আসছে তার কাছে। এইসব সাধারণ গ্রামের মানুষ সরকারকে চেনে না, জমিদারকে চেনে না। অশ্বিনী কুমারই তাঁদের বিপদ ত্রাতা। অশ্বিনী কুমার পাড়ায় পাড়ায় সেবা কেন্দ্র খুলেছেন, দিন রাত খাটছেন। এই 3 যুবকের আগমন বার্তা ও উদ্দেশ্যের কথা তার কানে পৌঁছল। তিনি সঙ্গে সঙ্গে বেঁকে বসলেন। সরকারের সঙ্গে অসহযোগিতা চালাতে আমার আপত্তি নেই, কিন্তু প্রত্যক্ষ সংঘর্ষে আমি বিশ্বাসী নই। ফুলার বধের মতো একটা সাংঘাতিক কাণ্ড ঘটলে পুলিশ এখানে অভুক্ত অসহায় দুর্বল মানুষদের ওপর বেদম অত্যাচার চালাবে। আমি তা কিছুতেই হতে দেব না। সঙ্গে সঙ্গে তিনি কঠোরভাবে কয়েকজন কর্মীকে নির্দেশ দিলেন, কলকাতার ওই ছোকরাদের গিয়ে বলো বরিশালে তাদের ওসব অতি বিপ্লবীপানা চলবে না। ওরা বাহাদুরি করে এখানে নাম কিনতে চায়। এখানে আমরা মানুষদের বাঁচাবার কাজে ব্যস্ত আছি, মানুষ মারার কোনো কথাই শুনতে চাই না। ওরা যত তাড়াতাড়ি বরিশাল ছেড়ে চলে যায় ততই মঙ্গল। যে কয়েকটি যুবক বারিনের বক্তৃতা শুনে উদ্বুদ্ধ হয়েছিল তারাও এখন পিছু হটতে লাগল। অশ্বিনী কুমারের নির্দেশ অমান্য করতে সকলেই নারাজ। অশ্বিনী কুমারের সমর্থন ছাড়া বরিশালে কোনো কিছুই করা সম্ভব নয়। বারিন তবু থেকে যেতে চায়। হেম আর ভরতের মনে হলো এখানে প্রতিকূলতা এমনই যে কেউ হয়তো তাদের খবর আগেই পুলিশের কাছে পৌঁছে দিতে পারে। এরপর যেন একটা খেলা শুরু হলো। বারিন জিদ ধরে আছে। তার মধ্যেই খবর এলো ফুলার সাহেব এখানে নেই। এর মধ্যেই সে ফিরে গেছে গৌহাটি। তাহলে চলো গৌহাটি। একবার যখন গোঁ ধরা হয়েছে তখন ফুলারের নিস্তার নেই। কার্যসিদ্ধি না করে হেম আর ভরতের বাড়ি ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। যাত্রীবাহী স্টিমারটি থেমে গেল চাঁদপুরে। যান্ত্রিক গোলযোগের জন্য আর যাবে না। পরদিন আবার অন্য স্টিমার। চাঁদপুরে নেমে ওরা শুনল ফুলার বোধহয় এখন গৌহাটিতে নেই, ইতিমধ্যে অন্য কোথাও চলে গেছে। কেউ কেউ বলল থাকতেও পারে। আসলে ফুলারের গতিবিধি সম্পর্কে সরকার থেকে ইচ্ছে করেই নানান রকম পরস্পর বিরোধী সংবাদ ছড়ানো হয়। কিন্তু গৌহাটি এসে ফুলার উঠেছে কোথায়? আগেরবার যে বাংলোতে ছিল সেটা তো ফাঁকা, পুলিশ পাহারাও নেই। লাট সাহেব এলে পুলিশ ও আমলাদের যতখানি তৎপরতা থাকা উচিত সেরকম তো দেখা যাচ্ছে না। অথচ ফুলার এখানে এসেছে ঠিকই, তবে কি সে আবার শিলং চলে গেল? ঠিক হলো ভরতকে একা পাঠানো হবে শিলংয়ে। সে খবরাখবর নেবে। তারপর উপযুক্ত সুযোগ বুঝে সে ডেকে পাঠালেই হেম যাবে সেখানে। বারিন আর শিলং যেতে চায় না। তাছাড়া ফুলার এর মধ্যে আবার গৌহাটিতে নেমে আসে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। ভরত একা যেতে খুবই আগ্রহী। প্রস্তাবটা শোনা মাত্র তার মনের মধ্যে একটা গোপন পরিকল্পনা তৈরি হয়ে গেছে। ছোট লাটকে যদি শিলংয়ে পাওয়া যায় তাহলে হেম বারিনকে আর খবর পাঠাবার দরকার কি? আমি একাই অ্যাকশন সেরে ফেলতে পারবো। ফুলার সাহেবের একেবারে মুখোমুখি দাঁড়িয়ে গুলি চালাবো। শিলংয়ের সেই ঘটনা শুনতে পেয়ে এখান থেকে পালাবার অনেক সময় ও সুযোগ পাবে হেম আর বারিন। এটা ভাবতেই ভরতের মনটা বেশ প্রফুল্ল হয়ে গেল। ভরত কিছু একটা হঠকারিতা করে ফেলতে পারে, এরকম একটা সন্দেহ হেমের মনেও দেখা দিল। ভরত যখন পুঁটলি গুছিয়ে নিচ্ছে তখন হেম বলল, ভরতের তো এখন অস্ত্রশস্ত্র কিছু নেওয়ার দরকার নেই। তুমি স্পটটা ঠিক করবে, তারপর সংকেত পেলেই আমি ওসব নিয়ে যাব। ঠিক, অস্ত্র নিয়ে গিয়ে ভরত আগেই ধরা পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। ভরতের কিছুই নিয়ে যাওয়া উচিত হবে না। তুমি তো শুধু খোঁজ খবর নিতে যাচ্ছ। হেম অস্ত্রগুলো সব পাশের ঘরে নিয়ে রেখে এলো। টাঙার আড্ডায় 3 জনে একসঙ্গে যাওয়া ঠিক হবে না। হেম আর বারিন ভরতকে শুধু খানিকটা পথ এগিয়ে দেবে। ভরত যাত্রীবাহী সাধারণ টাঙাতেই যাবে। বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যাবার পর ভরত থমকে দাঁড়ালো। হাসি মুখে বলল, এরে, পেটটা যেন কেমন কেমন করছে। পথে যদি বেগ পায় টাঙা থামাতে চাইবে তো। তোমরা বরং এখানে একটু দাঁড়াও,
আমি একবার সেরে আসি। ভরত দৌড়ে ফিরে গেল। হেমের ঘরে ঢুকে দ্রুত পুঁটুলি খুলে প্রথমে একটা রিভলভার গুঁজে নিল পেটে, তারপর বেশ কিছু গুলি ও আর একটা রিভলভারও তুলে নিল। 2 হাতে দুটো নিয়ে পরপর গুলি চালাতে হবে, কিছুতেই যাতে ব্যর্থ হতে না হয়। শুধু একটা গুলি রেখে দেব, নিজের মাথার জন্য। টাঙা ছাড়ল 10:30টায়। সন্ধ্যের আগেই শিলং পৌঁছে যাবে। পেছন দিকে বসেছে 2টি বোরখা পরা রমণী, আরও 3 জন পুরুষ সমেত একটি মুসলমান পরিবার, একজন ফলের ব্যবসায়ী। ভরতকে নিয়ে মোট 7 জন। ভরত বসেছে টাঙা চালকের পাশে। গৌহাটিতে বেশ গরম, চিটচিটে ঘাম হয়। খানিক দূরে পাহাড়ে উঠলেই বাতাস ক্রমশ শীতল হবে। ঘোড়ার পায়ের কপকপ আওয়াজ শুনতে বেশ লাগে। সামনে বসলে ধুলো সহ্য করতে হয় বটে, তবু এই জায়গাটাই ভরতের বেশ পছন্দ হলো। এক সময় সে জামার তলায় গোঁজার রিভলভার দুটো হাত দিয়ে অনুভব করছে। তাতে যেন বলবৃদ্ধি হচ্ছে শরীরে, যেন সে একটা যুদ্ধে যাচ্ছে। এ যুদ্ধে কিছুতেই হারলে চলবে না। মনে মনে সে বলছে, ব্যামফিল্ড ফুলার, তোমার নিয়তি ঘনিয়ে এসেছে, আর নিস্তার নেই। বিভিন্ন জায়গা থেকে ছাত্রদের ওপর পুলিশি নির্যাতনের সংবাদ আসছে প্রায়। কয়েক জায়গায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কোথাও কোথাও বন্দে মাতরম ধ্বনি দেওয়ার অপরাধে ছাত্রদের পুলিশের লাঠির ঘায়ে মাথা ফেটে রক্তগঙ্গা বয়েছে। বয়কট ভাঙার জন্য দাঙ্গার উস্কানি দিচ্ছে পুলিশ। এরপরেও ফুলারের মৃত্যুদণ্ডকে অনৈতিক বলা যাবে না। ভরতের হঠাৎ মনে পড়ল, আমার একটি সন্তান আছে কটকে। এতদিনে সে বেশ বড় হয়ে গেছে মনে হয়। কখনো তাকে দেখতে যাওয়া হয়নি। মহিলামণির পিত্রালয়ের সঙ্গে আমি কোনো যোগাযোগও রাখিনি। ওড়িশাতে আর যেতেই ইচ্ছে করে না। আমার জীবনের ওই অধ্যায়টা যেন মুছে গেছে। আসলে কিন্তু মুছে যায় না। অনেক দিন পর হঠাৎ ফিরে আসে ছবি। আমি শিশুদের সঙ্গে ভাব জমাতে পারতাম না। আর এখানে রাস্তার ধারে অল্প বয়সী ছেলেদের দেখে কেন মনে পড়ছে নিজের ছেলের কথা। এই শিশুদের কাছে রেখে আদর করতে ইচ্ছে হয়। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে আমি নিজের সন্তানের কপালে একটা চুমু দিয়ে যাব না? আমারই মতন আমার সন্তানও ভালো করে জ্ঞান হবার আগেই মাতৃহীন। বাবাকেও নিশ্চয়ই তার মনে নেই। তার বাবা বেঁচে আছে কিনা তাও সে জানে না। এখন সত্যি সত্যি পিতৃহীন হলেই বা এমন কি 19-20 হবে। আমার কিছু সম্পত্তি আছে। খামার বাড়িটা শুধু বন্ধক দেওয়া আছে। উত্তরাধিকার সূত্রে ওই খামার আমার সন্তানের পাওয়া উচিত। হেমকে সেরকম কিছু বলে আসা হয়নি। হেম আমার আগেকার জীবনের কথা কিছুই জানে না। যাক, আমার ছেলে মামা বাড়িতে ভালোই আছে। মামারা বেশ সচ্ছল। ওই সম্পত্তি তার না পেলেও চলবে। কল্পনায় ছেলের মুখখানা যেন অস্পষ্টভাবে দেখতে পায় ভরত, কিন্তু মহিলামণির মুখ তার মনে পড়ে না। নিজের স্ত্রীকে সে ভুলে গেছে। খুব তীব্রভাবে চিন্তা করলে মনশ্চক্ষে ভেসে ওঠে অন্য একটি মুখ, ভূমিসুতার মুখ। ভূমিসুতার মুখশ্রীর সঙ্গে মহিলামণির মুখের কিছুটা মিল ছিল। সরলা ঘোষালের বাড়িতে বহুদিন পর ভূমিসুতাকে দেখেও ভরত এই মিল পেয়েছিল। ভূমিসুতা, সে এখন অন্য জগৎ বিহারিণী। মঞ্চের আলোয় তার জীবন ঝলমল করছে। সে আমার কেউ নয়। ভূমিসুতা শুধু বুকের মধ্যে একটা কাঁটা হয়ে রয়ে গেল। আর তার সঙ্গে দেখা হবে না।
আর কলকাতায় ফেরা হবে না। ত্রিপুরায় কেউ আমার কথা জানবেও না। একটা মূল্যহীন জীবন, অবাঞ্ছিত জন্ম। ভাগ্য আমাকে বারবার বিড়ম্বিত করেছে, সুখের ছবি দেখিয়ে কেড়ে নিয়েছে বারবার, মৃত্যু তাড়া করে ফিরেছে। এইভাবে বেঁচে থাকারই বা অর্থ কি? যদি ভূমিসুতা একবার আমার দিকে চোখ তুলে চাইতো, সেদিন সরলা ঘোষালের বাড়িতে একবার যদি। হঠাৎ ভরতের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল, যেন বিশ্ব চরাচর একেবারে কুচকুচে কালো। কোথাও আলোর রেখা নেই, মুখের মধ্যে অদ্ভুত তিক্ত স্বাদ, শরীরটা একটু একটু কাঁপছে। কি হলো? অকস্মাৎ অন্ধ অন্ধ হয়ে কিছু তো দেখতে পাচ্ছি না। চিৎকার করতে চাইছি, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ঠিক কয়েক মুহূর্তের মধ্যে আবার সবকিছু স্বাভাবিক। ঘোড়ার গাড়ি ছুটে চলেছে, রৌদ্রোজ্জ্বল দিন, রাস্তার দুপাশে অপরূপ প্রকৃতি। তাহলে কি হয়েছিল একটু আগে? এই কি মৃত্যুর মহড়া? প্রাণ হারাবার সময় এরকম হয়? এরপর ভরতের খুব ইচ্ছে হলো চলন্ত গাড়িটা থেকে লাফিয়ে নেমে পড়ার। এ আবার কি? সে নিজেই নিজের ইচ্ছের মর্ম বুঝতে পারছে না। ভরত বিড়বিড় করে বলতে লাগলো, পাখি সব করে রব, পাখি সব, পাখি সব, পাখি সব, পাখি সব, পাখি সব। ভরত, ভরত নেমে পড়ো, পালাও পালাও পালাও, এখনো সময় আছে। ভরত, কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? পাখি সব, পাখি সব, পাখি সব। বাঁচতে হবে, বাঁচতে হবে, পালাও পালাও পালাও, ভরত পালাও। বুকের ভেতর থেকে কাঁপুনি উঠছে, যেন সে ছিটকে পড়ে যাবে। ভরত মুঠোয় চেপে ধরল নিজের মাথার চুল। কি হচ্ছে? আমি কি ভয় পেয়েছি? এতখানি ভয় বুকের মধ্যে জমেছিল। আমি আসলে কাপুরুষ। দেশের জন্য বা কিছুর জন্যই আমি জীবন দিতে চাই না। শেষ মুহূর্তটা পর্যন্ত দাঁতে দাঁত চেপে বাঁচতে চাই। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, যতক্ষণ শ্বাস। পাখি সব করে রব, ভরত পালাও, ভরত পা। যে কটা দিন হেমের সঙ্গে ছিল তখন এসব মনে পড়েনি। হেমকে বাঁচাবার জন্যই সে এসেছে। হেম পাশে থাকলে হেমকে পেছন দিকে ঠেলে দিয়ে সে নিজে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে পারত নিশ্চিত। অন্য কেউ সঙ্গে থাকলে নিজেকে বেশি সাহসী হিসেবে প্রমাণ করতে ইচ্ছে হয়, কিন্তু একা একা সে বিষম দুর্বল হয়ে পড়ছে। অত্যন্ত তীব্র ইচ্ছে হচ্ছে লাফিয়ে নেমে পড়ে দৌড়ে জঙ্গলের মধ্যে ঢুকে যেতে। আর কেউ আমাকে খুঁজে পাবে না। জঙ্গলের মধ্যে জঙ্গলি হয়ে বেঁচে থাকব। দুবেলা খাদ্য না জুটলেও ক্ষতি নেই, তবু তো বেঁচে থাকা হবে। নিজের কাছে বশ্যতা স্বীকার করে সে যেন বলতে চাইছে, হ্যাঁ হ্যাঁ, আমি কাপুরুষ, কাপুরুষ। আমি বাঁচতেই চাই। আরও কিছুক্ষণ নিজের সঙ্গে এইরকমই দ্বন্দ্ব চলল। মুসলমান পরিবারটি নিজেদের মধ্যে গল্প করছে কারুর আসন্ন স্বাদী বিষয়। গাড়োয়ানটি মাঝে মাঝে মুখ ফিরিয়ে দেখছে ভরতকে। কেউই টের পাচ্ছে না এই মানুষটির মুখে কেন ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। চোখ দুটি উন্মাদের মতন। রাস্তা এক জায়গায় বাঁক নিতেই দেখা গেল সার বেঁধে দাঁড়িয়ে আছে লাল পাগড়ি মাথায় পুলিশ। এখানে এত পুলিশ কেন? কয়েকজন পুলিশ রাস্তার মাঝখানে এসে গাড়ি চলাচল বন্ধ করে দিচ্ছে। এ গাড়ির গাড়োয়ান দ্রুত ঘোড়ার রাশ টেনে ধরতেই ঘোড়াটা চি চি শব্দ করে উঠল।
ভরতের সমস্ত শরীর এখন সজাগ, দৃষ্টি তীক্ষ্ণ। প্রথমেই তার মনে হলো বারিন আর হেম কি বোমা সমেত ধরা পড়ে গেছে? কোনো রকমে খবর পেয়ে পুলিশ আমাকে ধরার জন্য ফাঁদ পেতেছে এখানে। একজন দারোগা শ্রেণীর পুলিশ গটগট করে হেঁটে আসছে এই গাড়ির দিকে। ভরত রিভলভারে হাত ছোঁয়ালো। তার সব দুর্বলতা অন্তর্হিত হয়ে গেছে। রাগে শক্ত হয়ে উঠেছে চোয়াল। সে ঠিক করল, আমাকে গ্রেপ্তার করতে এলেই গুলি চালাবো। একজনকে অন্তত না মেরে আমি মরব না। রিভলভারগুলোর অনেক দাম, অনেক কষ্টে জোগাড় করতে হয়। এমনি এমনি পুলিশের হাতে তুলে দেব নাকি? গাড়ির কাছে এসে দারোগাটি রুক্ষ স্বরে বলল, এই সবাই গাড়ি থেকে নেমে দাঁড়াও। গাড়িটাকে রাস্তার পাশে মাঠের মধ্যে রাখো। এখন কোনো গাড়ি যাবে না। এখান দিয়ে লাট সাহেবের কনভয় পাস করবে। ভরতের বুকটা ধড়াস করে উঠল। কি যা, ফুলার সাহেব শিলং থেকে ফিরে আসছে এরই মধ্যে? সাহেবদের দেখার জন্য কিছু কৌতূহলী লোক দাঁড়িয়ে আছে রাস্তার দুপাশে। ভরত তাদের মধ্যে মিশে গেল। ভাবতে লাগলো, এখানেই ফুলারকে হত্যা করার চেষ্টা করা যায়। চলন্ত গাড়ির পাদানেতে উঠে জানলা দিয়ে গুলি চালালে কেমন হয়? তারপর পুলিশরা আমাকে ঝাঁঝরা করে দেয় তো দিক। কিন্তু মুশকিল হচ্ছে, দূরে দেখা যাচ্ছে একসঙ্গে গোটা 5 গাড়ি আসছে। তার মধ্যে কোন গাড়িতে ফুলার আছে তা বোঝা যাবে কি করে? গাড়িগুলো ছুটছেও বেশ জোরে। ভরতের চোখের সামনে দিয়ে ধুলোর ঝড় তুলে বেরিয়ে গেল লাট সাহেবের কনভয়। আর এখন শিলং যাওয়া অর্থহীন। উল্টো দিকের ফেরার গাড়িগুলি সবই ভর্তি। তবু একজন গাড়োয়ানকে অতিরিক্ত পয়সা কবুল করে ভরত উঠে পড়ল। বাড়ি ফেরার পর সংবাদ শুনে বারিন বেশ উৎফুল্ল হলেও হেম গম্ভীর। সে বলল, ভরত, এখানে আমরা 3 জন রয়েছি। সব সিদ্ধান্ত 3 জনে মিলেই নিতে হবে। একা কেউ কোনো গোপন সিদ্ধান্ত নিতে পারবে না। আমাদের না জানিয়ে রিভলভার 2টো নিয়ে গিয়ে তুমি ঘোরতর অন্যায় করেছ। অস্ত্র দুটো নিয়ে গিয়েছিল নাকি? সে কি? এসব ব্যাপারে কিন্তু আমার কথাই ফাইনাল। এই জন্য ভরতকে শাস্তি পেতে হবে। দলের মধ্যে ডিসিপ্লিন রাখাটা খুব বড় কথা। ভরত চুপ করে রইল। কি শাস্তি পাবে তা ভেবে দেখতে হবে। আপাতত মুলতুবি রইল। পরদিনই খবর পাওয়া গেল ফুলার সাহেব সদল বলে চলে গেছে রংপুর। বারিনরা খানিকটা দমে গেল। সে যে অনেক দূর। উত্তরবঙ্গের ওদিকটায় এরা কেউই কখনো যায়নি। বারিনের ইচ্ছে আপাতত কলকাতায় ফিরে যাওয়া হোক। এবারের মতন ফুলার রক্ষা পেয়ে গেল। হেম তাতে রাজি নয়। সে শেষ পর্যন্ত দেখতে চায় রংপুরের স্থানীয় মানুষদের কাছ থেকে নিশ্চয়ই সাহায্য পাওয়া যাবে। রংপুরে এসে দেখা গেল এখানকার পরিবেশ বরিশালের থেকে ভিন্ন। এখানে কোনো সর্বজনপ্রিয় নেতা নেই। কিন্তু বারংবার পুলিশি অত্যাচারের ফলে এখানকার কিছু যুবকের মধ্যে একটা প্রতিরোধের মনোভাব গড়ে উঠেছে। তারা কিছু একটা করতে চায়। কলকাতা থেকে তারা কোনো সাহায্য পায় না। কয়েকজন এর মধ্যেই কলকাতার কয়েকজন নেতার সঙ্গে দেখা করতে গিয়েছিল। নেতারা শুধু লম্বা চওড়া বুলি আউড়েছেন। তারা এমন ভাব দেখিয়েছেন যেন মফস্বলের লোকেরা কিছু বোঝে না, তাঁরাই সব জানতা। যথাসময়ে তাঁরা রংপুরে নির্দেশ পাঠাবেন। এতে রংপুরের যুবকরা কলকাতার নেতৃত্বের প্রতি বেশ বিরক্ত হয়ে আছে। এই সময় বারিনের দলটি পৌঁছনোয় তারা খুব সদয়ভাবে গ্রহণ করল না। তারা জেরা করতে লাগলো নানা রকম। বারিনের কাছে যে অস্ত্র সম্ভার আছে সে সম্পর্কেও তারা সন্দিগ্ধ। হেম বলল, সকলের সামনে আমি অস্ত্রগুলি দেখাতে চাই না। আপনারা একজন প্রতিনিধি ঠিক করুন। কোনো নির্জন জায়গায় তাকে আমাদের অস্ত্রের কার্যকারিতা বুঝিয়ে দেব। সেই রকমই ব্যবস্থা হলো। শহরের বাইরে একটি বিস্তৃত জলাশয়ের পাশে ঝোপ জঙ্গল। সন্ধেবেলা সেখানে গিয়ে বারিনরা নিজেদের পুঁটুলি সমেত বসে রইল। জায়গাটায় অসম্ভব মশা। অনবরত চাপড় মারতে হচ্ছে গায়ে। হেম আর বারিন একটার পর একটা সিগারেট টেনে চলেছে। কারুর দেখা নেই। চাঁদনি রাত।
পেঁচা ডাকছে, শেয়ালের হুক্কা হুয়াও শোনা যাচ্ছে বেশ কাছেই। অনেকক্ষণ পর গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে এলো একজন। বেঁটে সন্ডামার্কা চেহারা, মাথার চুল ছোট করে ছাঁটা। লোকটির নাম যোগেন্দ্র মোহন দাস, সবাই যোগুদা বলে ডাকে। মুখে নানা রকম অভিজ্ঞতার ছাপ আছে। কয়েক বছর সে জাহাজের খালাসি হয়ে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছে। অস্ত্রগুলো দেখার পর সে একটা বোমা হাতে তুলে খানিকটা অবহেলার সঙ্গে বলল, এটা ছুঁড়ে মারলে ঠিক মতন ফাটবে কিনা পরীক্ষা করে দেখেছেন? হ্যাঁ, এ আমাদের দেখা আছে যোগুদা। আমার সন্দেহ আছে, ছুঁড়ে দেখব ফাটে কিনা। সে হাতটা উঁচু করতেই বারিন হা হা করে তাকে বাধা দিয়ে বলল, এই এখানে ছুড়বেন নাকি মশাই? আমাদের কাছে দুটো মাত্র আছে, দুটোই কাজে লাগবে। ধরুন বোমা ছোড়া হলো, ফাটলো না, তখন কি হবে? আমার ধারণা এগুলো বোমা নয়, সাধারণ পটকা। সেকেন্ড লাইন অফ অ্যাকশনও ঠিক করা আছে যোগুদা। বোমা যদি না ফাটে তাহলে আমাদের দুজন রিভলভার নিয়ে একেবারে লাট সাহেবের সামনে এগিয়ে যাবে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালাবে। লাট সাহেবের কাছাকাছি ৩-৪ জন বডিগার্ড থাকে, তারা তো সঙ্গে সঙ্গে গুলি চালিয়ে সে দুজনের খুলি উড়িয়ে দেবে। দেবে তো দেবে, তাতে কি যায় আসে? এই দুজন তো প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়েই যাবে। দে হ্যাভ অলরেডি ডেডিকেটেড দেয়ার লাইভস। যোগু কৌতূহলী চোখে ভরত আর হেমের মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর খুব মৃদু গলায় জিজ্ঞেস করল, আপনারা প্রাণ দিতে চান কেন? এক কথায় কি উত্তর দেওয়া যায় তা ভেবে না পেয়ে চুপ করে রইল দুজনেই। যোগু বলল, কার্যোদ্ধারের আগেই যারা প্রাণ দেবার জন্য রেডি হয়ে থাকে তারা কি ধরনের বিপ্লবী? একজন সাহেবকে মারতে গিয়ে দুজন প্রাণ দেবে, প্রাণের ঝুঁকি থাকবে ঠিকই, কিন্তু বাঁচার পথ, পালাবার পথ চিন্তা করে রাখা হবে না কেন? দুজন প্রাণ দিলে শত শত ছেলে ইন্সপায়ার্ড হবে। ধরুন দুজনে একবারে প্রাণের মায়া ত্যাগ করে বুক চিতিয়ে সাহেবের সামনে এগিয়ে গেল। এ যা পুরনো ধরনের রিভলভার দেখছি, এতেও ঠিক মতো গুলি বেরুলে ভাগ্য বলতে হবে। ধরুন সাহেবের গায়ে গুলি লাগলো না, সাহেব মরল না, কিন্তু এই দুজনের প্রাণ গেল, তাতে সাহেবরা হাসবে না? বলবে ভেতো বাঙালিরা অস্ত্র ধরতে জানে না, রিভলভার হাতে নিয়ে ভয় কেঁপেছে, তাতেই গুলি অন্যদিকে ছিটকে বেরিয়ে গেছে। প্রাণ দেওয়া সহজ, কাজ উদ্ধার করা অনেক শক্ত। যে কাজের জন্য যাওয়া, তাতে যাতে 100% সফল হওয়া যায় সেজন্য পাকাপোক্ত প্ল্যান করা দরকার নয় কি? আপনারাই বলুন না। আমরা আটঘাট বেঁধেই এগোবো। যোগু একটা বিড়ি ধরিয়ে দুটান দেবার পর জিজ্ঞেস করল, আলফ্রেড নোবেল নামে সুইডেনের এক বিজ্ঞানী ডাইনামাইট নামে এক ধরনের বোমা আবিষ্কার করেছেন, সে বিষয়ে কিছু জানেন? বোমাটা এক জায়গায় পুঁতে তার সঙ্গে একটা তার জুড়ে দেওয়া হয়, সেই তারটা অনেক দূরে নিয়ে গিয়ে কল টিপে বোমাটা ফাটানো যায়। এইভাবে পাহাড়ও ফাটানো যায়, কারুর গায়ে কিচ্ছু লাগে না। এই বোমার বিষয়ে আমি পড়েছি। ধরুন লাট সাহেব কোনো ট্রেনে আসছে, আগে থেকে খবর নেওয়া গেল, ট্রেন লাইনের মাঝখানে একটা ওই ডাইনামাইট পুঁতে রাখা হলো। ট্রেন এসে পড়ার পর লাট সাহেবের কামরাটা ওই জায়গায় পৌঁছলে দূর থেকে কল টিপে সেটা উড়িয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে বিপ্লবীদের চম্পট দেওয়ারও অনেক সময় পাওয়া যাবে, ধরা পড়ার প্রশ্নই নেই। যাকে বলে সাপও মরল আর লাঠিও ভাঙল না। সেরকম বোমা আমরা পাবো কোথায়? কিছু কিছু মশলা জোগাড় করতে পারলে সেরকম বোমা বানানো খুব শক্ত কিছু নয়। আমিও আপনাদের সাহায্য করতে পারি। আমার মশাই 7টা ছেলে মেয়ে, 2টো বউ, বুড়ো বাপ মাও বেঁচে আছে, সব আমার ঘাড়ের ওপর। আমি নিজে সামনাসামনি যাব না, তবে আড়াল থেকে যত দূর সম্ভব সাহায্য করতে রাজি আছি। তারপর সে ভরতের কাঁধে হাত রেখে বলল, খামোখা মরতে চান কেন? পৃথিবীতে বুঝি ভালোবাসার কেউ নেই? ভরতের মনে হল এমন মধুর কথা সে আগে কখনো শোনেনি। প্রাণ দেওয়াটা যে কত গৌরবের
এই তত্ত্বটাই মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার মনে হলো, এই বলছে বাঁচার কথা। সত্যি তো, কাজ উদ্ধারের সঙ্গে সঙ্গে নিজের বাঁচার পথটাই বা খোলা রাখা হবে না কেন? অত বড় একজন সাহেবকে মেরেও যদি ধরা না দেওয়া যায়, পালানো যায়, সেটাই তো বেশি বীরত্বের। ভরত বিপ্লবের সঙ্গে সঙ্গে বাঁচার কথাও ভাবতে শুরু করেছে। সে ভাবছে তারা খুব সহজেই ডায়নামাইট বানাতে পারবে, তা দিয়ে ফুলারকে হত্যাও করা হবে। আবার এই সুন্দর পৃথিবী থেকে সহসা বিদায় নিতেও হবে না। কিন্তু এসব এত মসৃণভাবে হবে? অন্তত ভরতের জীবনে তো এত সহজে কিছু ঘটে না। বিপদ, দুঃখ, যন্ত্রণাকে সে যেন সঙ্গে নিয়ে চলে। এবারও কি আর তার অন্যথা হবে? আগামী দিনে কি ঘটবে ভরতের সঙ্গে রংপুরে? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পর্ব 41। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি। ভরত মির্চি অগ্নি, হেম অভিষেক মুখার্জি, ইরফান ব্রতদীপ মুখার্জি, বারিন সায়ন্তন ঘোষ, যোগুদা ভিকি দাস এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন।